আজকে তোমাদের ঢাকা বোর্ড 2024 সালে যে একটা খুচরা নগদান আসছে, আমি এটা তোমাদের করাবো। তোমরা মনোযোগ সহকারে দেখলে, বুঝতে পারলে আশা করি তোমাদের খুচরা নগদানে আর কোনো সমস্যা থাকবে না। চলো আমরা অঙ্কে যাই, দেখি কি বলে। ঢাকা বোর্ড 2024 প্রশ্ন নং 4। এখানে বলা আছে মেসার্স এসকে ট্রেডার্স তার খুচরা নগদান বই অগ্রদত্ত পদ্ধতিতে সংরক্ষণ করেন। এখানে বলে রাখা ভালো যে অগ্রদত্ত পদ্ধতিতে সংরক্ষণ করেন। তো অগ্রদত্ত কি? অগ্রদত্ত হচ্ছে গিয়ে, অর্থাৎ আমরা এই খুচরা কেনাকাটার জন্য যাকে টাকা দিব, প্রত্যেক মাসের শুরুতেই তার কাছে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হবে। যেমন প্রত্যেক মাসের 1 তারিখেই আমরা তাকে 10,000 টাকা দিব। এই 1 মাস সে খুচরা কেনাকাটা করবে, এই যে 10,000 টাকা তার কাছে থাকবে, এটাকে বলে কি অগ্রদত্ত পদ্ধতি। এখন দেখা গেল তাকে আমরা এখন হচ্ছে গিয়ে এপ্রিল মাস, তাকে যদি আমরা এপ্রিল মাসে 1 তারিখে তার হাতে 10,000 টাকা থাকতে হবে। এখন দেখা গেল মার্চ মাসে তাকে যে টাকা দেওয়া হয়েছিল, ওই টাকা থেকে সে যা খরচ করছে তার হাতে অবশিষ্ট আছে 2,000 টাকা। তার হাতে অবশিষ্ট আছে কত? 2,000 টাকা। মার্চ মাস শেষে তার হাতে আছে 2,000 টাকা। তাহলে এপ্রিল মাসে তাকে মোট 10,000 টাকা 1 তারিখ থাকতে হবে। তাহলে তাকে আমরা কয় টাকা দিতে হবে? বাকি 8,000 টাকা দিলে তার কাছে যে 10,000 টাকা হয়ে যাবে। অর্থাৎ প্রত্যেক মাসের শুরুতে তার কাছে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা থাকবে। ওটাই হচ্ছে কি অগ্রদত্ত পদ্ধতি। তারপর কি বলছে, 2023 সালের মার্চ মাসে সম্পাদিত ব্যবসায়িক লেনদেনগুলো নিম্নরূপ। এখন দেওয়া আছে কি দেখো, খুচরা নগদ উদ্বৃত্ত, অর্থাৎ মার্চ মাসের হিসাব আমরা করতেছি। তার কাছে কি খুচরা নগদ উদ্বৃত্ত, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে তার কাছে যে টাকা দেওয়া ছিল, ওই টাকা থেকে সে কি 150 টাকা তার হাতে এখনো আছে। তার হাতে এখনো কত আছে? 150 টাকা। তাহলে আর প্রধান হিসাব থেকে প্রাপ্তি, অর্থাৎ সে হিসাব থেকে পাইছে কত? 750 টাকা। তাহলে তার মোট টাকা হলো কত? 900 টাকা। এই 900 টাকা হচ্ছে গিয়ে এই যে 1,150 আছে 750, 900 টাকা। তার অগ্রদত্ত টাকার পরিমাণ কত? 900 টাকা। এখন আমরা দেখি এটা কিভাবে করি। হ্যাঁ দেখো, তার অনেক কিছু গুলো আছে, যেমন কার্বন, রাবার, পেন্সিল করা হয়, আমরা জানি এগুলো যাবে কি হয়, মনের হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, কাগজ করায় মনের হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। অর্থাৎ যে খরচ হবে ওই খরচের নামে আমরা শুধু কি করব? টাকাটা লিখে দিব। এখন দেখা যায় আমরা খরচগুলো দিকে দেখি, যেমন মনিহারি হিসাব, যাতায়াত হিসাব, ডাকতার হিসাব, আপ্যায়ন হিসাব, বিবিধ খরচ। নরমালি এর বাইরে খুচরা নগদানে আর থাকে না। হ্যাঁ, এর ভিতরে খরচগুলো হয়, যেহেতু এটা খুচরা শুধু অল্প টাকা থাকে, যে মাসে তাকে 900 টাকা দিলে 900 টাকার ভিতরে সে কলম, পেন্সিল এগুলা কিনবে, চা বিস্কুট খাওয়াবে। এটা হচ্ছে কি খুচরা নগদ। এখন আমরা দেখি কিভাবে করি। দেখো আমি এবার কিভাবে করছি, ডেবিট ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট। আমার আসলে দুই পাশে ডেবিট ক্রেডিট লিখতে হবে। হ্যাঁ, ডেবিট ক্রেডিট। ডেবিট মানে কি, আমরা যদি নগদ টাকা পাই, ওটা হচ্ছে কি আমাদের ডেবিট। এখন দেখো, খুচরা নগদ উদ্বৃত্ত, অর্থাৎ গত মাসে আমার টাকা ছিল কত? 150 টাকা। তাহলে এটা কি আমার ব্যালেন্স বিডি। আমরা সবাই জানি মাস শেষে যে টাকা থাকে পরের মাসে, ওটা শুরুতে কি হয়ে যায়? ব্যালেন্স বিডি। এই যে আমি লিখছি কি 150 টাকা
ব্যালেন্স লিখছি কি ব্যালেন্স বিডি 150 টাকা ব্যালেন্স বিডি। ওকে, এটা হচ্ছে ডেবিট পাশে লিখছি যেহেতু নগদ টাকা আমার কাছে আছে। এখন আমরা কি আবার একটা কি বলছে, প্রধান ক্যাশিয়ারের থেকে প্রাপ্তি, প্রধান ক্যাশিয়ার থেকে প্রাপ্তি 750 টাকা। তাহলে কি প্রধান ক্যাশিয়ার থেকে যদি পাই, নগদান হিসাব ডেবিট, নগদ টাকা পাইছি এই জন্য কি ডেবিট পাশে লিখলাম কি এই যে নগদ হিসাব, নগদান হিসাব 750 টাকা। 750 টাকা। তাহলে এই যে আমি টোটাল পাইলাম কত, 1 তারিখে 750 আর হলো 150। আমার কাছে হাতে আছে এখন কত 900 টাকা। এই 900 টাকা আমি কিভাবে খরচ করব তার একটা সামারি আমরা কি করব, এই যে এদিকে দিব। এখন আমরা দেখি 2 তারিখ কি বলছে, কার্বন রাবার ও পেন্সিল ক্রয়। আমরা জানি কি কার্বন রাবার ও পেন্সিল এগুলো হচ্ছে কি মনিহারি হিসাব ডেবিট, খুচরা নগদান হিসাব কি ক্রেডিট। এই যে আমরা 2 তারিখে লিখলাম কি কার্বন রাবার ও পেন্সিল ক্রয়, কার্বন রাবার ও পেন্সিল ক্রয় কত 75 টাকা। আমার এখানে মোট টাকার ঘর লিখে রাখলাম, অর্থাৎ মোট আমার কয় টাকা হলো যাতে সেটা আমি জানতে পারি, এবং খাত ভিত্তিক কয় টাকা হলো সেটাও যাতে কি আমি সহজেই জানতে পারি। এই জন্য আমি এদিকে কি লিখলাম, মোট 75 টাকা। আর দেখো মনিহারি হিসাবে লিখছি কত 75 টাকা। অর্থাৎ আমি যে 2 তারিখে কার্বন রাবার ও পেন্সিল ক্রয় করছি, এই যে কার্বন রাবার ও পেন্সিল ক্রয় করছি এটা কি মনিহারি হিসাব, এই জন্য মনিহারি হিসাবে কত আমার 75 টাকা আসলো, মোট কত 75 টাকা। এরপরে আছে 5 তারিখ, 5 তারিখ কি বলছে, কাগজ ক্রয়, একই যাবে দাম। কাগজ ক্রয় করলে যাবে কি হয়, মনিহারি হিসাব হয় ডেবিট, নগদান হিসাব কি ক্রেডিট। কয় টাকা 60 টাকা। এই দেখো 60 টাকা সুন্দর করে দেওয়া আছে 60 টাকা। তাহলে এই 60 টাকা আমাদের কি আবার 5 তারিখ চলে যাবে। এই যে কাগজ, কাগজ ক্রয়, কাগজ ক্রয় কত 60 টাকা। আর কাগজ যেহেতু আমাদের মনিহারি, আমরা আবার কি করে দিলাম মনিহারি করে টাকাটা লিখে দিলাম 60 টাকা। 8 তারিখ কি বলছে, রিক্সা ভাড়া, ভাড়া মানে কি রিক্সা ভাড়া, ভাড়া ভাড়া আমরা কোথায় যাই, যাতায়াত করি, যাতায়াতের জন্য আমাদের কি দিতে হয়, ভাড়া দিতে হয়। বিভিন্ন যানবাহনের ভাড়া হতে পারে, সেটা রিক্সা ভাড়া হোক, বাস ভাড়া হোক, অটো ভাড়া হোক, যাই ভাড়া হোক, সেটাই কি আমাদের যাতায়াত পারপাসে আমাদের খরচ হয়। এই জন্য আমরা কি লিখছি, রিক্সা ভাড়া 40 টাকা। দেখো না লেখা আছে যাতায়াত, কি লেখা আছে যাতায়াত। অর্থাৎ এই যে আমরা যাতায়াত করছি, এই যাতায়াতের জন্য কি আমাদের ভাড়া দিতে হয়। দেখো তাহলে রিক্সা ভাড়া 40 টাকা, মোট 40 টাকা। আর আমার কি যাতায়াতের পারপাসে লিখে দিলাম কত 40 40 টাকা। এখন আমরা আসি 9 তারিখ, 9 তারিখ কি বলছে, বাকিতে অফিস সরঞ্জাম ক্রয়। অফিস সরঞ্জাম হচ্ছে একটি স্থায়ী সম্পদ, খুচরা নগদানে এটা আসবে না। অফিস সরঞ্জাম একটি স্থায়ী খরচ, খুচরা নগদানে কি এটা আসবে না। এখানে ক নম্বর দেখো বলা আছে কি খুচরা নগদান বহির্ভূত লেনদেনগুলো চিহ্নিত করো। তাহলে আমাদের কথা আসবে কি বাকিতে অফিস সরঞ্জাম ক্রয়, এটা কি নগদান বইতে আসবে না। আর পুরাতন খবরের কাগজ বিক্রয় 90 টাকা, এটাও কি খুচরা নগদান বইতে আসবে না। এই জায়গায় শুধু খরচ গুলো আসবে। কাগজ যেহেতু বিক্রি করছি, আমি কি করছি টাকা হাতে পাইছি, কাগজ বিক্রি করলে কি কি পাওয়া যায়, টাকা পাওয়া যায়। এই জন্য এটা কি খুচরা নগদান বইতে আসবে না, এই জায়গায় শুধু খরচ গুলো আসবে। তাহলে আমাদের কর অ্যান্সার কি খুচরা নগদান বহির্ভূত লেনদেন গুলো চিহ্নিত করো। আমাদের কর অ্যান্সার হচ্ছে 9 তারিখ আর হচ্ছে 14 তারিখ। 1800 টাকা আর হচ্ছে 90 টাকা, অর্থাৎ 1800 যোগ 90, টোটাল 1890 টাকা আমাদের খুচরা নগদান বহির্ভূত লেনদেন। ক নম্বর বলা আছে কি একটি অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই প্রস্তুত করো, যেটা নগদান বই আমরা এখন করতে আছি। 9 এর পরে আছে আমাদের কি 10, ইন্টারনেট ব্যয় 120 টাকা। তো ইন্টারনেট ব্যয় কি ডাক ও তার, কারণ ইন্টারনেটের লাইনটা আমাদের ডাকের মাধ্যমে তারের মাধ্যমে আসে, যেহেতু আমরা কেবল ইউজ করি। তবে এখন কিছু কিছু ক্ষেত্রে আমাদের কি মোবাইল ইন্টারনেট যেটা আমরা ইউজ করি, ডে বাই ডে এগুলো চেঞ্জ হবে, কিন্তু সব খাত তো চেঞ্জ করা যাবে না, এই জন্য নামগুলো কি মোটামুটি একই থাকে। ইন্টারনেট জাতীয় যত খরচ আছে সেগুলো সব কোথায় যায়, ডাক ও তারে, ডাক ও তার। অর্থাৎ আমরা যদি চিঠি চিঠি পাঠাই পোস্ট অফিসে, আর অথবা মেইল করি, ইন্টারনেট বিল দেই, এগুলো কি ডাক ও তার। তাহলে আমাদের ইন্টারনেট ব্যয় কত
120 টাকা। এই দেখো ইন্টারনেট ব্যয় কত, ইন্টারনেট ব্যয় টোটাল 120 টাকা। টোটাল কত, 120 টাকা। ইন্টারনেট ব্যয় যাবে কোথায়, ডাক ও তার, ডাক ও তার। ডাক ও তার কি কি যাবে, ইন্টারনেট ব্যয় ও ডাক খরচ, পোস্ট অফিস খরচ। তারপর আছে কি 12 তারিখ, বাস ভাড়া প্রদান 50 টাকা। ওই যে আগেই বললাম, আমরা যদি বাস ভাড়া দেই, অটো ভাড়া দেই, রিক্সা ভাড়া দেই, এগুলা কি যাতায়াত খরচ হিসাবে বিবেচিত হয়। তাহলে আমরা তো 12 তারিখ লিখে ফেললাম। বাস ভাড়া প্রদান টোটাল কত টাকা, 50 টাকা। আমরা টোটাল টাকাটা লিখি এই জন্য যে আমরা টোটাল কত টাকা খরচ করছি যাতে একবারই সহজে পেয়ে যাই। এই যে বাস ভাড়া প্রদান 50 টাকা, যাতায়াত খরচে লিখে দিলাম। যাতায়াত খরচে কি করলাম, লিখে দিলাম। 10-এর পরে 12 চলে গেল, এরপর 14 আসলো। 14 বলছে কি নগদান বহির্ভূত লেনদেন, সুতরাং এটা নগদান বইতে, খুচরা নগদান বইতে কি আসবে না। 14 তারিখ কি পুরাতন খবরের কাগজ বিক্রয়, খুচরা নগদান বইতে আসবে না। তারপরে আছে 18 নাম্বার, ডাক খরচ প্রদান। ডাক খরচ প্রদান বলেই দিছে, ডাক ও তার মানে কি ডাকের খরচ। এই যে ডাক খরচ, ডাক খরচ প্রদান টোটাল কত আমার 30 টাকা। অর্থাৎ এটা হচ্ছে পোস্ট অফিসের চিঠি জাতীয় কিছু দিছে, এই জন্য কি ডাক ও তার আমরা লিখে দিলাম কত, 30 টাকা। বুঝতে পারো কোনো সমস্যা, মনে হয় সমস্যা হবে না। তারপরে 22 তারিখ দেখো, 22 তারিখ কি বলা আছে, চা চিনি ও বিস্কুট ক্রয়। অর্থাৎ আমরা যে মেহমান বাসায় আসলে আমরা কি বলি, একটু আপ্যায়ন করো, আপ্যায়নের ব্যবস্থা করো। অর্থাৎ কি আপ্যায়নের ব্যবস্থা করা মানে কি, তাহলে চা দেওয়া, চিনি দেওয়া, বিস্কুট দেওয়া, চানাচুর দেওয়া, ফল ফ্রুটস দেওয়া, এগুলো আমরা এগুলো দিয়ে মানুষকে কি করি, আপ্যায়ন করি। তো যে জিনিস দিয়ে মানুষকে আপ্যায়ন করা হয় এগুলোর কি বলে, আপ্যায়ন খরচ। নরমালি যে জিনিস দিয়ে আমরা মানুষকে আপ্যায়ন করি সেগুলো কি আপ্যায়ন খরচ। এটা আমাদের একটা রেওয়াজ, কারো বাসায় গেলে চা দেওয়া, অফিসে চা খাওয়া, বিস্কুট দেওয়া, ফল দেওয়া, ফ্রুটস দেওয়া। হ্যাঁ, এগুলো কি বলা হয়, আপ্যায়ন খরচ। আপ্যায়ন খরচ আছে কত, 340 টাকা। তাহলে দেখো আমরা এই জায়গায় কি লিখছি, চা চিনি ও বিস্কিট ক্রয়, এটা কত আছে, মোট 340 টাকা। আর বলছিলাম কি যেহেতু এটা আপ্যায়ন করছে এই জন্য কি এই যে আপ্যায়ন খরচের পাশে হিসাবে কি করছি, আপ্যায়ন খরচে লিখে দিলাম কত, 340 টাকা। অর্থাৎ যে খরচ হবে মনিহারি, যাতায়াত, ডাকতার, আপ্যায়ন, ওইটা সোজা আমি কি করব, টাকাটা লিখে দিব। আর এই যে এটা হচ্ছে কি মোট টাকা, এটা কি মোট টাকা। অর্থাৎ আমি এই সবগুলো যোগ করলে যা হবে, আমার আপ্যায়ন মনিহারি বাবদ কয় টাকা খরচ হয়েছে, যাতায়াত বাবদ কয় টাকা খরচ হয়েছে, ডাকতার বাবদ কয় টাকা খরচ হয়েছে, আপ্যায়ন বাবদ কয় টাকা খরচ হয়েছে, অন্যান্য খরচ বা বিবিধ কত টাকা খরচ হয়েছে, টোটাল মিলিয়ে আমাদের মোট টাকা হবে। এই জন্য মোট টাকা আমরা আগে কি করতেছি, লিখে রাখতেছি, যাতে টোটাল টাকাটা একবারেই আমরা পেয়ে যাই। 27 তারিখ কি বলা আছে, মনিহারি খরচ প্রদান 50 টাকা। বলাই আছে মনিহারি খরচ, বলাই আছে, এখন আমরা কিছু বলার নাই। এই যে মনিহারি খরচ যে জায়গায় আছে ওই জায়গায় কি করবো, শুধু টাকাটা বসাই দিব। মনিহারি খরচ 50 টাকা, এই জায়গায় বসাই দিলাম কি মনিহারি খরচ 50 টাকা। একদম সর্বশেষ কি বলা আছে, পিয়নকে বকশিস প্রদান। অর্থাৎ তোমরা জানো যে আমরা এখন প্রায় কোথাও কোনো কাজ গেলে বা কোনো পিয়নকে কাজে পাঠাইলে সে কাজটা করে আসার পরে দেখা যায় কিছু টাকা বেঁচে যায়, তুমি তারা কি করলে, একটা কিছু একটা কেনার জন্য 500 টাকা একটা নোট দিলা, সে কি করলো 460 টাকার কিছু কিনে নিয়ে আসলো, তার কাছে বাকি আছে কত, 40 টাকা। তখন তুমি কি বললা, আচ্ছা এটা তুমি নিয়ে যাও। এই যে তুমি নিয়ে যাও, এটা কি বকশিস, এটা তো তোমার হিসাবে তো খরচ, হিসাব করলে কি এটা খরচ। এই জন্য এইটা আসলে আমাদের কোন জাতীয় খরচ, এটা মনিহারিও না, যাতায়াতও না, ডাকও না, আপ্যায়ও না, এটা কি তুমি তার বকশিস দিয়ে দিচ্ছ। এই জন্য এটা কি বিবিধ খরচ অথবা অন্যান্য খরচে এটা চলে যাবে। এই জন্য আমরা পিয়নকে বকশিস দিলাম, এটা কোথায় দিয়ে দিলাম, এই যে আপ্যায়ন খরচ মোট টাকায় 40 টাকা, বিবিধ খরচের ভিতরে কি করলাম 40 টাকা দিয়ে দিলাম। যদিও প্র্যাকটিক্যালি এই যে পিএনকে বকশিস প্রদান করা হলে আসলে আলাদাভাবে কোনো খরচ করা হয় না। অর্থাৎ যে পারপাসে টাকা খরচ হয়েছে, যে কারণে আমার টাকা খরচ হয়েছে তার বকশিস দিতে হয়েছে, ওই খরচের অন্তর্ভুক্ত করা হয়, ওই খরচের অন্তর্ভুক্ত করা হয়। সাপোজ আমি যদি বলি যে কাগজ ক্রয় করছে
960 টাকা, তার 1000 টাকা দেওয়া হয়েছিল, এখন কি 40 টাকা তার বকশিস দেওয়া হয়েছে, তাহলে ওই যে তার টোটাল 960 টাকা, তার বকশিস 40 টাকা, কাগজ করা 1000 টাকা হবে। প্র্যাকটিক্যালি এটাই আলোচনা করা হয়, কিন্তু আমাদের অঙ্কে আমরা অঙ্কগুলো কিভাবে করি, একদম সম্পূর্ণ আলাদা আলাদা করি। এখন দেখি আমরা মোট আমাদের কত টাকা খরচ হয়েছে। মোট খরচ হয়েছে আমাদের কত, 805 টাকা। মোট খরচ হয়েছে কত, 805 টাকা। এর ভিতরে মনিহারি বাবদ খরচ হয়েছে আমার কত, 185 টাকা। যাতায়াত বাবদ খরচ হয়েছে 90 টাকা। ডাকতার বাবদ খরচ হয়েছে 150 টাকা। আপ্যায়ন বাবদ খরচ হয়েছে 340 টাকা। বিবিধ খরচ হয়েছে কত, 40 টাকা। এখন দেখো, শুরুতে আমার হাতে ছিল কয় টাকা, 150 আর 750, 900 টাকা। তাহলে এই ফুল এক মাস অর্থাৎ মার্চ মাস আমি খরচ করছি কয় টাকা, 850 টাকা। তাহলে এবার চিন্তা করো যে 900 টাকা ছিল, খরচ করছি কত, 850 টাকা, সরি 805 টাকা। তাহলে এই যে 805 টাকা যে আমি খরচ করলাম, খরচ মাস শেষে, এখন আমরা কি, আমার হাতে টাকা আছে না, যেহেতু শুরুতে আমাকে দিয়েছিল কত, 900 টাকা হাতে ছিল, শুরুতে হাতে ছিল কত, 900। এই যে 900 টাকা শুরুতে আমার কি ছিল, হাতে ছিল। মার্চ মাস, সারা মাসে আমি খরচ করছি কয় টাকা, 805 টাকা। তাহলে 900 বিয়োগ 805, আমার হাতে থাকবে কত, 95 টাকা। আমার হাতে থাকবে কত, 95 টাকা। এই যে আমার হাতে থাকবে, আমার হাতে আছে, ওইটাই কি, ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি এটা সবসময় প্রত্যেক মাসের শেষ তারিখ হয়, প্রত্যেক মাসের শেষ তারিখ হয়। মার্চ মাস 31, এই জন্য 31শে মার্চ হয়েছে। যদি জানুয়ারি মাস হইতো 31 হতো, ফেব্রুয়ারি মাস হলে 28শে মার্চ, 28 ফেব্রুয়ারি হইতো, এপ্রিল হলে 30শে এপ্রিল হইতো। অর্থাৎ মাসের শেষ দিন আমার কাছে যে টাকা থাকবে এটা কি বলে, ব্যালেন্স সিডি, 95 টাকা। তাহলে কি হয়েছে, আমার দুই পাশ মিলে গেল। অর্থাৎ আমার ছিল 900 টাকা, খরচ করছি 805 টাকা, আমার হাতে আছে 95 টাকা, দুই পাশ হইলে কি আমার 900 টাকা। এই হচ্ছে আমার খুচরা নগদান। খুচরা নগদান শেষ। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝো আবার একটু খেয়াল করো, অবশ্যই বুঝবা। আমার মনে হয় খুচরা নগদান থেকে সোজা অঙ্ক ইন্টারে আর নাই। হম এখন দেখো, এই যে প্রত্যেকটা যে আমার মনিহারি বাবদ কয় টাকা খরচ হয়েছে, 185 টাকা। যাতায়াত বাবদ 90 টাকা। ডাকতার বাবদ 150 টাকা। আপ্যায়ন বাবদ 340 টাকা। বিবিধ খরচ হয়েছে কত, 40 টাকা। এই প্রত্যেকটা হিসাব খাতে আলাদা আলাদা আমাদের কি করতে হইব, খতিয়ান করতে হবে। প্রত্যেকটা হিসাবে আলাদা আলাদা কি করতে হইব, খতিয়ান করতে হবে। খতিয়ান করার সময় আবার তোমরা প্রত্যেক আলাদা আলাদা টাকা লিখো না, 75 টাকা, 60 টাকা, 50 টাকা, এইভাবে লেখার দরকার নাই। ডাইরেক্ট টাকা লিখবা। মনিহারি খতিয়ান করবা, মনিহারি হিসাবের খতিয়ান। হ্যাঁ, টাকা লাগবে কি, খুচরা নগদান হিসাব 185 টাকা, শুধু টাকাটা লিখে দিবা। তাহলে খতিয়ান যদি তোমাদের চাই যে গ নম্বর বলা আছে, অগ্রদত্ত ব্যয় সমূহের জন্য সংশ্লিষ্ট হিসাব খতিয়ান প্রস্তুত করো, তাহলে গ নম্বরে যে যা বলছে, এই যে খতিয়ান, যে অগ্রদত্ত ব্যয় সমূহের জন্য, ব্যয়গুলো কি আমার, মনিহারি, যাতায়াত, ডাকতার, আপ্যায়ন, বিবিধ খরচ, এগুলো হচ্ছে আমাদের ব্যয়। এই ব্যয় সমূহের জন্য কি করতে বলছে, খতিয়ান করতে বলছে। তাহলে খতিয়ান করার সময় আমরা কি করব, শুধু এই টোটাল টাকাটা দিয়ে খতিয়ান করব। মনিহারি হিসাব ডেবিট, খুচরা নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা যখন মনিহারি খতিয়ান করব, মনিহারি হিসাব লিখে, খুচরা নগদান হিসাব লিখে, ডেবিটের ঘরে টাকাটা বসাই দিব। কত বসাবো, 185 টাকা বসাবো। কত বসাবো, 185 টাকা বসাবো। এটা হচ্ছে আমার খতিয়ান। আশা করি তোমরা বুঝতে পারছো।